ওই যে ইয়াং জেনারেশন তারাই সব কিছু করেছে, সব কিছু তাদের হাতে দিতে হবে, তারাই আগামী দিন গড়বে, আগামী দেশ গড়বে, মানে এইটা আমি মনে করি একটু বেশি এক্সপেকটেশন হচ্ছে। শেষ বিচারে কিন্তু পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দি সোসাইটি। তো রাজনীতিকে বাদ দিয়ে তো আপনি করতে পারবেন না। আপনি সংস্কার ইত্যাদি যত যাই কিছু বলেন, শেষে একটা পার্লামেন্ট তো লাগবে এবং সেই পার্লামেন্ট সেটা র্যাটিফাই করতে হবে। ভুল অন্যায় অশুদ্ধের বিরুদ্ধে লড়াই করে এই স্পিরিটটা বাদ দিয়ে শুধু সিম্পল মেজরিটি আর মাইনরিটি, এইটা ডেমোক্রেসি কিন্তু নয়। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা ওই জায়গাটায় যেতে পারছি না। কতগুলো সুস্পষ্ট বিষয় বলে তিনি কিন্তু একটা স্ট্যান্ডার্ড সেট করার যে বিষয়টি বলেছেন, আপনি কি মনে করেন? আমি একটু কনফিউজড মানে মনে করেন যে খেলা হয় না ফুটবল মাঠে, 11 জন প্লেয়ারই খেলে, গোলকিপার গোল টোল করে না, বাকি 10 জন তো খেলতে থাকে। লাস্ট শুটটা যে জায়গা মতো সময় মতো করে, ও হয়তো স্কোর করে। এখন আমরা সব স্কোরারকেই বলি যে সেই আসল ম্যারাডোনা, অনেক নাম বলবো আমরা, কিন্তু হোল টিম মিলেই লড়াইটা যেটা হয়েছে সেটা তো 15-16 বছর ধরে লাগাতার হয়েছে এবং তাতে কম আত্মত্যাগ, জীবনদান, অত্যাচার, নির্যাতন সহ্য করা হয়নি। একদিন এটা হয়নি। মানে স্বৈরাচার পতনের যে মানসিক ভিত্তিটা, এটা রাজনৈতিক দলগুলোর আন্দোলনে হয়েছে। নির্বাচন বর্জন করা থেকে শুরু করে অনেক কিছু হয়েছে, যা আমি বিস্তারিত ব্যাখ্যা দিতে যাচ্ছি না। মানে আমাদের কারো মধ্যে এরকম একটা আছে, এবং বিশেষ করে তরুণরা, শিক্ষার্থীরা যখন মনে করে যে দে হ্যাভ আলটিমেটলি স্কোর, দ্যাট ইজ ভেরি রাইট, আলটিমেটলি স্কোর করেছে, কিন্তু এর মানে এই না যে খেলাটা শুরু করে তারাই শেষ করেছে, সমস্ত কৃতিত্ব তারা এরকম করে বলেও না। এখন ধরেন শারমিন মোর্শেদ কোনো একটা আলোচনার সময় যদি বলেন যে ওই যে ইয়াং জেনারেশন তারাই সব কিছু করেছে, সব কিছু তাদের হাতে দিতে হবে, তারাই আগামী দিন গড়বে, আগামী দেশ গড়বে, মানে এইটা আমি মনে করি একটু বেশি এক্সপেকটেশন হচ্ছে। কী জন্য বলছি কথাটা, যে ধরেন আমাদের এই উপমহাদেশে মানে সরাসরি ছাত্ররা আন্দোলন করবার ক্ষমতায় যাওয়ার ইতিহাস নাই। সম্রাট আকবর 14 বছর বয়সে ভারতের সিংহাসনে বসেছিল, আরেকটা সিস্টেম তাকে পুরো সিস্টেমটা সাপোর্ট করেছিল, সো হি বিকাম আকবর দি গ্রেট। কিন্তু এখানে এরকম বিষয় না। ফলে হয়েছে কি, আমরা যে তার পরবর্তীতে বেশ কিছু জিনিস দেখছি, সেটার মধ্যে কিন্তু আমরা দুর্বলতাও দেখছি। যেমন ছাত্ররা হঠাৎ করে বললো তারা রাজনৈতিক দল করবে, আবার বললো না এখন করবো না, আমরা দেখি ভবিষ্যতে করবো কিনা। তারপর তার সব গেলো বিভিন্ন জায়গাতে গিয়ে রাজনৈতিক বক্তব্য দিতে থাকলো, কিন্তু আবার বললো যে না, আমরা ঠিক রাজনীতি করছি না, আমরা রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য যাইনি। সেই জায়গাগুলিতে যা যা হয়েছে সেটাও আমরা দেখলাম। মানে পলিটিক্স একটা ডিফারেন্ট সাবজেক্ট। এইটা উনি বললেন যে মানে আমরা রাজনীতিবিদ, অতএব রাজনীতি আমরা সব জ্যাক অব অল ট্রেডস, এটা এইরকম। তো ওইটাকে আপনি অসম্মান করে, উপেক্ষা করে, অবজ্ঞা করে যদি মনে করেন রাজনৈতিক টাস্ক পালন করবেন, আলটিমেটলি সেটা পারবেন না। সেটা তো এই সরকারের আমাদেরও দেখা গেছে। আনসারদের আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারেননি, শেষ পর্যন্ত ছাত্রদের দিয়ে, আর্মি দিয়ে ঠিক করতে হয়েছে। তারপরে ধরেন এই যে গার্মেন্টসের যে আন্দোলনগুলো হলো, একটা মানে পুরো গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে যাওয়ার মতো জায়গায় চলে গেছে, সেটাকে আপনি রিভাইভ করবার জন্য শেষ পর্যন্ত আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হয়েছে। এবং তারপরে বিজেপি স্টেপ ইন করে বলেছে যে আমরা খুলে দিলাম, যারা থাকবে আসবে না তারা আমাদের এই ল অনুযায়ী উইদাউট পে করে দিয়ে করে দিতে পারবো, আবার তারা আসছে। তো আমি বলছি যে মানে এটা একটা যৌথতার মধ্যে দিয়ে গড়ে উঠবে, ইন্ডিভিজুয়ালি সেক্টর ওয়াইজ এরকম করে হবে না, সবাই মিলেই করতে হবে। নিশ্চয়ই সেখানে বিশেষ করে যারা মানে প্রবীণ আছেন জেনারেশন, আপনি মানে এখন জেনারেল ওই জি আর জেড তো আর শব্দ দিয়ে হচ্ছে না, মানে এটা বয়স দিয়ে কথা হচ্ছে। ধরেন যারা এই 15 থেকে 25 বা 35 পর্যন্ত আছে তারা একটা বিষয়, যারা সিনিয়র আছেন তারা যে জুনিয়রদের ভাষাটা বুঝছেন না, এইটা আমি খুব অ্যাগ্রি করি। মানে এরকম করে বলি, আমি ধরেন আমাদের সময় যেমন আমি ব্যক্তিগতভাবে বাংলা গান, হেমন্তের গান খুব পছন্দ করি, রবীন্দ্রসঙ্গীত আমি পছন্দ করি, কিন্তু আমার ছেলে রবীন্দ্র কী বলে হেমন্তের গান শুনে ভাবে এই সমস্ত একদম মানে তার কাছে একটা কী টাইপের, যার মধ্যে কোনো উদ্দীপনা নাই, কিছু নাই, এত সব করুণ রাগিনী, এগুলো কী গান, এগুলো ঝুড়ি তো বাঙালি নষ্ট হয়ে গেল।
এই জেনারেশন একদম পুরো জিনিসটা বাদ দিয়ে দিচ্ছে। গান বদলে যাচ্ছে, কবিতা বদলে যাচ্ছে, ভাষা বদলে যাচ্ছে, আন্দোলনের ধরন বদলে গেছে, আন্দোলনের স্ট্রাকচার বদলে গেছে, লিডারশিপ বলে কোনো জিনিস নাই, স্পন্টেনিটির উপর হয়েছে। এই বিষয়গুলো নিশ্চয়ই আমাদের বুঝতে হবে, বুঝে এইটা আগামী যে সংস্কারটা করতে চাই, রাষ্ট্রটা করতে চাই, তার সাথে ইনকর্পোরেট করতে হবে, এইটা ঠিক। কিন্তু আমি এটাও দেখলাম, ধরেন ডক্টর ইউনূস যখন ফিরলেন এয়ারপোর্টে তিনি বললেন এই পুরানোদের দিয়ে কিছু হবে না, বাদ দিয়ে দাও। আর আপনি নিজেই পুরানো, সবাই বাদ দেবে কীরকম করে? ওনাকে না হলে এই গভর্নমেন্টের এই প্রেস্টিজই হতো না। তো আপনি ওরকম করে বলতে পারেন না তো যে পুরানদের বাদ দিয়ে দাও, পুরান দিয়ে কিছু হবে না। তার সাথে যারা যারা আছেন অ্যাভারেজ বয়স তো তাদের মোর দেন 65 হবে। আমি 3-4 জনের কথা তো জানি যারা 75, আমার চেয়ে বেশি বয়স হয়ে গেছে তাদের। তো এইটা এই অভিজ্ঞতা, হ্যাঁ, তো এই অভিজ্ঞতাও লাগবে আপনার, মিলে তারপরে করবেন। এবং শেষ বিচারে কিন্তু পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দি সোসাইটি। তো রাজনীতিকে বাদ দিয়ে তো আপনি করতে পারবেন না। আপনি সংস্কার ইত্যাদি যত যাই কিছু বলেন, শেষে একটা পার্লামেন্ট তো লাগবে, এবং সেই পার্লামেন্ট সেটা র্যাটিফাই করতে হবে। আপনি আগে যদি মনে করেন আমি এলএফও দিয়ে করব বা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করব, কনস্টিটিউশন আপনি ওটা দিয়ে করে তো পারবেন না, সংসদে যেতেই হবে। এবং সেই সংসদে যখন নির্বাচন হবে তখন আপনার পছন্দ হোক না হোক এই রাজনৈতিক দলগুলোই যাবে। আমি 100% মানি জনগণের রাজনীতির উপরে ভরসা কম, রাজনৈতিক দলের উপরে ভরসা কম। এই জন্যই যখন এই 111 বলেন আর অন্তর্বর্তী সরকারগুলো আসে ব্যাপক সমর্থন লাভ করে প্রথম। আবার ইতিহাসে এরকম, অভিজ্ঞতা এরকম যে তাদের এই ব্যাপক মানে জনপ্রিয়তা কমে যেতে সময় লাগে না। আমি ধরেন 2 দিন আগে দেখলাম যে ব্র্যাক ইউনিভার্সিটি একটা সার্ভে করেছে সরকারের 1.5 মাস, এবং তার মধ্যে বলছে 71% লোক সমর্থন করে। আমি আজকের পত্রিকায় আবার দেখলাম প্রথম আলো একটা সার্ভে করেছে, সেটা ওরা করেছে বোধহয় 3000 কত, আর ওটা হলো টেলিফোনে, আর এটা হলো ডাইরেক্ট কোয়েশ্চেনার করে 1.5 লাখের মতো মানুষ, 51% মানুষ মনে করছে যে এই 1.5 মাসে সরকারের ব্যর্থতা বেশি, তারা সাকসেসফুল হতে পারেনি। আমি বলছি এই সব জিনিসগুলোই বিবেচনায় রাখতে হবে। দেশ আমরা সবাই মিলে গড়ব, এবং দেশ গড়বার জন্যে পলিটিক্স ডেফিনেটলি কমান্ডার থাকবে। এটা আপনি যেরকম করেই দেন। এখন যদি এমন হয় যারা ঝগড়াঝাটি করে শেষ পর্যন্ত কী হলো, মার্শাল ল চলে আসলো, তো মার্শাল লর পরিণতি তো আমরা দেখেছি। যতদূর সম্ভব যেটা ওনারা বলছেন, আমি মনে করি তাদের আইডিয়াগুলো যখন বলেন, কিছু কিছু আইডিয়া তো খুবই চমৎকার। যেমন ইনক্লুসিভ সোসাইটি করতে হবে। আওয়ামী লীগ চলে গেছে, তাহলে আওয়ামী লীগকে কীভাবে হ্যান্ডেল করবেন, বিরাট প্রশ্ন। ট্রানজিশন ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি, এটা ডেমোক্রেটিক ওয়েতে হবে নাকি কোয়ার্সিভ ওয়েতে করবেন? এবং সেই জন্যে এক উপদেষ্টা তো বলেছেন না তাদের তো দল করতে কোনো অসুবিধা নেই, তারা সংগঠন করুক ইত্যাদি। কিন্তু রিয়েলিটি বলেছে এখন যদি তাদেরকে সংগঠন, মিছিল, বিক্ষোভ করতে দেন তাহলে 15ই আগস্টকে কেন্দ্র করে ফাটাফাটি হয়ে যেতে পারে। করতে দেননি তখন আপনি। তার মানে একদম মানে গ্রাউন্ড রিয়েলিটি দেখে আপনার যে ফিলসফি আছে সেটা করেন। ডেফিনেটলি এটা ঠিক, ইনক্লুসিভ সোসাইটি করতে হবে। ডেফিনেটলি এটা ঠিক যে ফ্যাসিজম থেকে যাওয়া, প্রবীণের তখন একটা সংমিশ্রণের মধ্য দিয়ে এগোতে হবে। না সেটা তো আছে, আমি ওইটা তো বলছি আমি। কিন্তু আমি বলছি যে আপনাকে ওই পদ্ধতি নিতেই হবে যাতে গণতান্ত্রিক ক্যারেক্টারটা থাকে। কোয়ারশন, রিপ্রেশন দিয়ে যদি মনে করেন আমি গণতন্ত্র করবো, কখনোই সেটা হতে পারে না। আওয়ামী লীগকে বা যাদেরকে ওকে দমন করে করে করবেন তা না। বলছে কি আমরা দল ব্যান করব না, অনেকে কিন্তু পছন্দ করে নাই, কিন্তু দল তারা ব্যান করে নাই। কিন্তু বলছে যারা যারা ফৌজদারি অপরাধ করেছে, যা করেছে সবগুলোর বিচার হবে, কোনোটা ছাড়বো না। এইটা হলো আপনার এক্স্যাক্ট স্টান্স। ওইটার ভিত্তিতেই আপনাকে সামনের দিকে যেতে হবে, এবং সেই জায়গাতে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হচ্ছে এই অন্তর্বর্তী সরকার, কিন্তু এরই মধ্যে এই সরকারের বিরুদ্ধেই কিন্তু বৈষম্যের অভিযোগ উঠেছে। 21 জন উপদেষ্টার মধ্যে 13 জন হচ্ছে চট্টগ্রাম বিভাগের, অর্থাৎ কুমিল্লা সহ। এই যে বিষয়টি, এটি নিয়েও কিন্তু সমালোচনা হচ্ছে। সংস্কারের ক্ষেত্রে এটা কোনো বাধা সৃষ্টি করবে কিনা? আপনি বৈষম্য বলতে পারেন না, খুব বেশি যদি বলেন আঞ্চলিকতা বলতে পারেন, আঞ্চলিকতা, খুব বেশি বলে স্বজনপ্রীতি বলতে পারেন, স্বজনপ্রীতি। এটার মধ্যে বৈষম্যের ব্যাপারে আমি ধরেন ব্যক্তিগতভাবে মনে করি যোগ্য লোক 5 জন এক জায়গাতে আছে, আর 50 জায়গাতে একটা যোগ্য লোক আছে, তো আপনি কি করবেন? যোগ্যতার তো কোনো বিকল্প নেই, মেধার কোনো বিকল্প নেই এইখানে। মানে ডেমোক্রেসিও মাঝে মাঝে কিন্তু আমাদের কাছে মিশ্রমার হয়ে যায়, যখন আমরা কেবল বলি যে মেজরিটি, রুল অফ মেজরিটি হলো ডেমোক্রেসি। একটা সত্য যখন আপনি অনুসন্ধান করছেন তখন সেটা মেজরিটি মাইনরিটি দিয়ে হয় না। কোপার্নিকাস যখন বললেন যে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে, তো ফাঁসি হয়েছিল, বাট হি ওয়াজ রাইট, যদি উনি একা ছিলেন।
গণতন্ত্রের আরেকটা দিক হচ্ছে এটা সত্যানুসন্ধান করে, এটা সৌন্দর্যের পক্ষে, এবং এটা সমস্ত ভুল অন্যায় অশুদ্ধের বিরুদ্ধে লড়াই করে। এই স্পিরিটটা বাদ দিয়ে শুধু সিম্পল মেজরিটি আর মাইনরিটি, এইটা ডেমোক্রেসি কিন্তু নয়। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা ওই জায়গাটায় যেতে পারছি না। যেমন আপনি একটা প্রশ্ন করেছিলেন ওই যে রাজনৈতিক দলের তাদের সংস্কারের প্রশ্ন নিয়ে, এবং সেটা নিয়ে আবার অন্যরকম কথা হলো। আমি ধরেন একটা ঘটনা বলি, একটা ছেলে জাহাঙ্গীরনগরে 100টা মেয়েকে রেপ করলো, খুব হুলস্থুল হয়ে গেল। তারপরে যে দল করে সেই দলটা সিদ্ধান্ত নিল ওকে আমরা দল থেকে বহিষ্কার করে দিলাম। আপনি 2 দিন পর গিয়ে দেখলেন যে ও দেখি ঠিকই তাদের ক্যান্টিনে আড্ডা দিচ্ছে, তার সংগঠনের সাথেই চলছে, সব কোনো কিছু নেই, অ্যাজ ইউজুয়াল। এটা হলো চূড়ান্ত নীতিহীনতা। আপনি সংস্কার মানে কি, সংস্কৃতি মানে কি, এটার বিরুদ্ধে লড়বেন। দলগুলো একদম নির্ভেজাল মিথ্যা কথা বলে, একজন আরেকজন আমি অপবাদ দেয়, ব্লেম গেম তো আছেই, সে ছাড়াও মানে ব্লাফ দেবার প্রবণতা আছে, ওইটাকেও আপনি লড়াই করবেন। আমি বলছি বৈষম্য বিরোধী আন্দোলন যখন করছি আমরা, ছাত্ররা যখন বলেছে তখন এটা কিন্তু স্টার্টেড ফ্রম সামওয়্যার, এটা অল পারভেডিং ছিল না। এখন সেটা ধীরে ধীরে বিস্তার লাভ করছে। এখন কি হয়েছে, সরকারি কর্মচারী বলেন, বেসরকারি কর্মচারী বলেন, যা আছে তারা দেখছে আরে 1 নম্বর গ্রেডে ওই লোক বেতন পাই 2,10,000 টাকা, আর আমি যে লোয়েস্ট গ্রেডে আছি সে পাই 12,000 টাকা। এর চেয়ে বড় বৈষম্য কি? আন্দোলনতে বৈষম্যের বিরুদ্ধে হতেই হবে। এরকম জিনিস আসছে। বৈষম্য বিরোধী লড়াইটা বলবার কারণে আপনি মানুষের মধ্যে যে একটা সাম্যের চেতনা এনেছেন, এটা খুব বড় জিনিস। আবার এইটাকে ঠিকমতো পরিচর্যা করে তার জায়গায় নিয়ে যাওয়াটা নির্ভর করছে যারা দেশটাকে চালাচ্ছে তারা যদি দিতে পারে। তো আমি মনে করি শুরুটা হয়েছে, এইটা ভালো, শেষ করবার জন্য আমাদের সবার সম্মিলিত চেষ্টা লাগবে। আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন যে তাদের যদি চলায় বলায় কথায় কাজে কোথাও কোনো ত্রুটি বিচ্যুত হয় সেটি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবার জন্য বলেছেন। তো সামগ্রিক পরিস্থিতিতে কি করা উচিত আমাদের? আমার কাছে বিষয়টা ক্লিয়ার নাও, দৃষ্টি আকর্ষণ করতে বলেছেন মানে এটা কীভাবে? হ্যাঁ, আমরা তো ধরেন যেমন আমি প্রতিনিয়ত হয় একটা মিটিংয়ে বক্তৃতা করছি, লিখছি, তারপরে টক শোতে আসছি, তো ওনার দৃষ্টিতে এগুলো পড়ছে বলে আমি জানি না। আমি যদি কোনো কিছু বলতে চাই তাহলে আমাকে একটা মেথড তো জানতে হবে, একটা ওয়ে জানতে হবে। তো ধরেন খুবই ক্লোজ আমি মনে করলাম কি আসিফ নজরুলকে বলবো, কিংবা মনে করলাম আলিমা মজুমদার ভাইকে বলবো, ওনারা যে বললে পরে ফোন পাওয়া যাবে ঠিক মতো, তারপর তারা যে আবার কমিউনিকেট করবে, আমার কাছে তার তো কোনো গ্যারান্টি নাই। ফলে আমি একটা কিছু যদি বলি তার ফিডব্যাক পাচ্ছি না, কিন্তু এরকম বলবার মতো তারই বিষয় আছে। কেউ কেউ বলেন উনি আমার টিচার ছিলেন, তো সরাসরি মানে আপনার সাথে এত ভালো সম্পর্ক আপনি তো বলতে পারেন, বাট রিয়েলিটি হচ্ছে এখন হি ইজ দ্য চিফ অ্যাডভাইজার, বললেই আমি তাকে রিচ করতে পারি না। ওনারই এই পদ্ধতিটা ঠিক করতে হবে। আর আমি আর একটা জিনিস বলি, এখানে উনি 2বার ব্যবসায়ীদের সঙ্গে বসছেন, যে ব্যবসায়ীদের 80% শেখ হাসিনার জন্য জাত দিয়ে দিয়েছে কয়েকদিন আগেও, কিন্তু আমাদের সঙ্গে উনি একবারও বসেনি, পলিটিক্যালি একবারও বসেন নেই।